আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা সরি, আমার একটু ডিসকানেক্টেড হয়ে গেছিল। হ্যাঁ, তো দেখেন আমি জাস্ট আরেকবার একটু এঁকে দিচ্ছি, তারপর আমি আবার আমি কি চিত্রটা কি আপনার খাতায় আঁকছেন, আমি আবার আঁকবো? স্যার, শুধু যদি চিত্রটা আঁকতেন তাহলে ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, চিত্রটা আঁকতেছি। আতিক মিউট কর। আচ্ছা, তাহলে দেখেন এটা থেকে এটা দূরত্ব ছিল আমাদের 35, এটা ছিল D12, সেটা ছিল 35 ফিট, এবং এটা ছিল আমাদের হচ্ছে D23, এবং এটা ছিল হচ্ছে যে আমাদের 35 ফিট। ঠিক আছে, এবং এটা থেকে আমাদের এটা দূরত্ব ছিল হচ্ছে যে D13, এবং সেটা ছিল হচ্ছে 70 ফিট। ওকে, এবং এটা ছিল আমাদের এ, এটা বি, এবং ছিল কি সি। এখন আমরা কিন্তু দেখেন যে আমরা একটু আগে আমরা হচ্ছে যে কি বের করছিলাম, এল এর যে পাওয়ার, এল এর যে ইকুয়েশন ছিল সেটা হচ্ছে 0.2 লন, দেন ছিল কত জিএমডি ডিভাইডেড বাই কত ছিল জিএমআর বা ডিএসবি ছিল আর কি, আপনি যেটাই লেখেন সমস্যা নাই। এবং এটা ছিল আমাদের মিলি হেনরি পার হচ্ছে কিলোমিটার ইউনিটে। তো আমরা কিন্তু জিএমডি এবং ডিএসবির ভ্যালু কিন্তু আমরা বের করে ফেলছিলাম। তাহলে জিএমডির যে ভ্যালুটা আসছিল সেটা আমরা কত বের করছিলাম, 0.22147, আর আমরা ডিএসবি যেটা বের করছিলাম সেটা কত আসছিল বলেন তো কেউ একজন? সেটা ছিল 0.2211। 0.2211, তাই তো? 0.2211। স্যার জেএমডি এর মান ছিল 44109। জিএমডির মানটা ছিল স্যার 44। আচ্ছা, এখন আমাদের জিএমডির মানটা ছিল হচ্ছে কি আমাদের 44.097, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন এটাকে বসান, বসে এল এর মানটা বের করেন, দেখেন দেখেন কত আসে। এটা আসবে হচ্ছে আপনাদের 1.0588 মিলি হেনরি পার কিলোমিটার। ঠিক আছে, দেখেন মিলছে কিনা, এটা সহজ ক্যালকুলেশন। হ্যাঁ হ্যাঁ, এটা মিল 059। 05, আচ্ছা যাই হোক, দেখেন এটাই আসবে। এটা হচ্ছে ইন্ডাকটেন্স। এখন আমরা বের করব ক্যাপাসিটেন্স, তাহলে দেখেন ইন্ডাকটেন্সের পার্টটা কিন্তু আমরা বের করতে পারছি। ঠিক আছে, এখন আমরা ক্যাপাসিটেন্সটা বের করি। ক্যাপাসিটি তো জিএমডির মান সেম থাকবে। হ্যাঁ, ক্যাপাসিটেন্স আর জিএমডি মানটা সেম, আপনি জাস্ট ইকুয়েশন লিখবেন এবং দেখবেন কোন জায়গায় চেঞ্জ। তো ক্যাপাসিটেন্সের জন্য ইকুয়েশনটা লিখেন আগে ফার্স্টে, সেটা কত ছিল 0.0556, তাই না? দেন কত ছিল লন, লন ছিল ডি বাই কত ছিল আর বি আর বি, তারপর এটার ইউনিট কত হবে মাইক্রো ফ্যারাডে পার মাইক্রোফ্যারাড কিলোমিটার। বাই। তাহলে এটা ছিল আমাদের মাইক্রো ফ্যারাডে পার কিলোমিটার। তাহলে দেখেন এখন আমরা কি করব, এই ক্যাপাসিটেন্সের মান এখন হচ্ছে যে আমাদের জিএমডি মান কত ছিল 44.97, এই জিএমডি তো আমাদের ডি, এই ডিটাই ছিল হচ্ছে আমাদের জিএমডি। তো এটার মান আমরা বের করছিলাম হচ্ছে 44.097 ফিট। এখন আমাকে বের করতে হবে আরবি। তো আরবি কিভাবে বের করতে বলছিলাম, ওই যে আপনার ওই যে আমরা যেটু আগে ডিএসবি এর যে চেহারা যেরকম দেখছিলাম ওই রকম চেহারা হবে তাই আমাদের আরবি। তাহলে আরবি হচ্ছে কত, আর রুট আর কিছু কত হবে, রুট আর ইন্টু কত, রুট আর ডি। ইন্টু হচ্ছে স্মল ডি, তাই না? দেন তাহলে দেখেন, তাহলে আমরা যদি বের করি এখানে আর এর ভ্যালু কত ছিল, আমাদের কোশ্চেনে আর এর ভ্যালু ছিল 1.31 মেবি ছিল স্যার। 1.345 ছিল।
আমরা হচ্ছে ডায়ামিটারের ভ্যালু দিছিলাম কত, আচ্ছা ডায়ামিটারের ভ্যালু দিছিলাম হচ্ছে 0.977 দিছিলাম না, না 1.3 সামথিং দিছিলাম, তাই তো? 1.345 ছিল মেবি স্যার। হ্যাঁ 1.345 ইঞ্চ দিছিলাম, তাই না? এটা ছিল আমাদের ডায়ামিটার 1.3। তাহলে এই ডায়ামিটারকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে তো আমাদের কি আসবে, রেডিয়াস চলে আসবে, তাই না? তাহলে এটাকে আমরা রেডিয়াসে বের করতে হবে। তাহলে 1.345 কে আপনি 2 দিয়ে ভাগ দেন তাহলে কত আসে দেখেন? 0.6725। 0.6725। আচ্ছা জি স্যার। 0.6725, তাহলে আপনাদের আসতেছে আচ্ছা 0.6725। আচ্ছা তাহলে আমি একটু মিলাই দেখি, 1.345 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে আসতেছে 0, হ্যাঁ 0.6725। তাহলে আমরা হচ্ছে রেডিয়াস বের করলাম। এখন এটা কিসে আসবে, এটা আমাদের ইঞ্চিতে আসবে না? এটা কিন্তু আমাদের ইঞ্চিতে। ঠিক আছে স্যার। হ্যাঁ তাহলে দেখেন আমরা ইঞ্চিতে, এবং এই স্মল ডির মান কত, স্মল ডির মান কত 18 18 দেওয়া স্যার। আছে না, 18। তাহলে দেখেন এটা হচ্ছে কি আগের মতোই, রুট হচ্ছে কত 0.6725, তাই না? দেন গুণ হবে কত 18, 18 স্যার। এবং এটা হচ্ছে আমাদের ইঞ্চিতে, তা আমাকে ফিটে নিয়ে যেতে হবে, কারণ আমরা এই টোটাল অ্যান্সারটাকে 12 দিয়ে ভাগ করবো। এখন দেখেন কত আসে। 0.2899। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি। জি স্যার 0.2899। হ্যাঁ 0.2899। আচ্ছা তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের কিসে আসলো, তাহলে এটা আমাদের ফিটে আসলো না, ফিটে কিন্তু আসলো। তাহলে দেখেন তাহলে এখন আমরা ক্যাপাসিটেন্স বের করতে পারবো না। তাহলে এখানে আমাদের ডি এর ভ্যালুটা বসায় দেন। 44, ডি এর ভ্যালু কত ছিল 44.097। এখন আপনি এখানে আরবির ভ্যালুটা বসায় দেন। আরবির ভ্যালু কত 0.2899, দেখেন কত আসে। স্যার 0.011। আচ্ছা 1 মিনিট, 0. হ্যাঁ এটা আমার আসতেছে হচ্ছে যে 0.011, হচ্ছে মাইক্রো ফ্যারাডে পার কিলোমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্সের ভ্যালু। দেখেন এই ম্যাথটা আমরা করছি, এবং এখানে জাস্ট আমাদের হাদিস হাদিসের যে 4.3 এক্সাম্পল আছে ওইটা আপনারা করবেন। আমি জাস্ট এখানে ভ্যালুগুলা চেঞ্জ করে দিয়েছিলাম কিছু, তো আপনারা হচ্ছে ওই ম্যাথটা করবেন। এটার সাথে প্রায় সিমিলার ম্যাথ, আরো অনেক ম্যাথ আছে, এখানে দেখতে পারবেন। তাহলে দেখেন আমরা কিন্তু অনেকগুলো মোটামুটি ম্যাথ করছি। বান্ডেল কন্ডাক্টরের টাইপস দেখছি, কম্পোজিট কন্ডাক্টরের টাইপস দেখছি, নর্মাল ম্যাথ দেখছি, এবং হচ্ছে যে গত ক্লাসে যেসব ম্যাথগুলো দেখলাম, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করবেন। ওকে, এখন আমাদের কিন্তু ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের পার্টটা শেষ। কারো কি কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত যা পড়াইছি? এখানে দেখবেন যে এখানে আমার এখানে আমার 2 বান্ডেল কন্ডাক্টর থাকতে, 2 সাব কন্ডাক্টরের বান্ডেল কন্ডাক্টর থাকতে পারে, 3 সাব কন্ডাক্টরের বান্ডেল কন্ডাক্টর থাকতে পারে, 4টা থাকতে পারে। তো আমি তো আপনাদেরকে বেসিকটা দেখাই দিছি যে মানে যা সূত্র না, যে আপনি 2টা থাকলে কিভাবে ক্যালকুলেশন করতে হবে ডিএসবি, 3টে থাকলে কিভাবে ক্যালকুলেশন করতে হবে, 4টা 5টা, মানে যেটাই আসুক না কেন আপনারা কিন্তু বের করতে পারবেন। জাস্ট একটু কেয়ারফুল, সতর্কতা অবলম্বন করতে হবে যে কিভাবে বের করা যায়, ঠিক আছে? একটা কোশ্চেন ছিল স্যার, ছোট্ট একটা কোশ্চেন, যেটা হচ্ছে গিয়া স্যার, এখানে তো স্যার 2 সাব কন্ডাক্টর, এখানে 2টা সাব কন্ডাক্টর আছে তাই না স্যার? হুম 2টা সাব, কিন্তু স্যার 3টা কন্ডাক্টর আছে এখানে, মানে 3টা, এখানে 3 ফেজের জন্য 3টা লাইন শুনেন, আছে স্যার, এটা 3টা লাইনের এটা কন্ডাক্টর। হচ্ছে কি যে এটা হচ্ছে একটা লাইন, হ্যাঁ এটা হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে একটা লাইন, এবং এটা হচ্ছে একটা লাইন, ঠিক আছে? এবং আমরা ধরেন এটা একটা ওয়্যার হিসেবে কল্পনা করেন, এবং এই ওয়্যারের মধ্যে হচ্ছে 2টা সাব কন্ডাক্টর আছে, বুঝতে পারছেন? এইভাবে আমি বুঝতে পারছি, কিন্তু স্যার আমরা যে ক্যাপাসিটরটা বাইর করতেছি বা ক্যাপাসিটেন্স। ইন্ডাকটেন্সটা বাইর হ্যাঁ করতেছি, ক্যাপাসিটর বা ইন্ডাকটেন্স, ক্যাপাসিটর বা ইন্ডাকটেন্স বাইর করতেছি, হুম। এটা সে কি 3টা ওয়্যারের ক্ষেত্রে বাইর করতেছি না শুধু একটা ওয়্যারের ক্ষেত্রে বাইর করতেছি? এই ক্যাপাসিটেন্সের সূত্রটা কার? এই সূত্র হচ্ছে যে আপনার লাইনের সাথে নিউট্রালের যে নিউট্রালের। ক্যাপাসিটেন্স, তাই না? তাহলে এটা লাইন, জি স্যার। এবং এই ক্যাপাসিটেন্স তৈরি হইলো, এবং এটা গ্রাউন্ডের সাথে যে তৈরিটা হইলো সেটার ক্যাপাসিটেন্স বের করলাম। তাহলে স্যার একটা লাইন, অর্থাৎ কন্ডাক্টর এর ক্ষেত্রে এটা বাইর প্রত্যেকটা করতে, অথবা লাইনের বির ক্ষেত্রে। ক্ষেত্রে, হ্যাঁ একটা লাইনের সাথে এই লাইনের সাথে আমরা গ্রাউন্ডের সাপেক্ষে যে ক্যাপাসিটেন্সটা সেটা, ঠিক আছে?
আর যদি লাইন টু লাইন বলতাম তাহলে হচ্ছে গিয়ে এই ক্যাপাসিটেন্স তখন আমাকে এইটা যেটা বের করছি সেটা দিয়ে 2 দিয়ে ভাগ করতে হইতো, তাহলে যে ক্যাপাসিটেন্সটা পাইতাম সেটা ছিল লাইন টু লাইন ক্যাপাসিটেন্স। ঠিক আছে, জি স্যার। আর কোনো কোশ্চেন? আর ইন্ডাকটেন্সটা হচ্ছে এই লাইনের সাথে সিরিজে যে ইন্ডাকটেন্সটা আছে সেটা, বুঝা গেছে? ইন্ডাকটেন্সের ক্ষেত্রে কোনটা বললেন স্যার? লাইন থেকে তো ইন্ডাকটেন্সটা আমার লাইনের সাথে সিরিজে থাকে তাই না? তার মানে জি আমরা যে স্যার। ইন্ডাকটেন্সটা বের করতেছি সেটা ধরেন একটা লাইনে তো সবগুলাই তো সেমই হবে তাই না, ট্রান্সপোজড করা হয়েছে না, তো একটা লাইনের জন্য যেগুলা বাকিগুলা লাইনের জন্য তো সেম হবে। তার মানে এই ইন্ডাকটেন্সটা আমি যেটা বের করতেছি সেটা যে কোনো একটা লাইনের সাথে সিরিজে যে পরিমাণ ইন্ডাকটেন্স আছে সেটার মান। বুঝতে তাহলে পারছেন? আমরা স্যার বলতে পারি যে যদি টোটাল ইন্ডাকটেন্স হচ্ছে গিয়া 3 মাল্টিপ্লাই হবে, তাই তো স্যার? 3 মাল্টিপ্লাই। প্রত্যেকটা লাইনের আপনি তো এইভাবে চিন্তা করতে পারবেন না যে টোটাল, আপনি তো এটার পাওয়ার তো না, পাওয়ার হচ্ছে কি, যেমন ধরেন আমরা বলতে পারি যে সিঙ্গেল ফেজের যে পাওয়ার তাই না, সিঙ্গেল ফেজের পাওয়ার এবং 3 ফেজের পাওয়ারের মধ্যে ডিফারেন্স কি, সেটা হচ্ছে যে সিঙ্গেল ফেজের টোটাল যে পাওয়ার হয় সেটা হচ্ছে আমার 3 দিয়ে গুণ করলে আমি 3 ফেজের পাওয়ার নিয়ে আসতে পারি তাই না। এখন আপনি বলতেছেন যে তাইলে আমার এখন ইন্ডাকটেন্সটা তো আমি 3 দিয়ে গুণ করব, ব্যাপারটা তো এরকম, দেখেন ব্যাপারটা কি আসলে এরকম, ধরেন আপনার একটা 3 ফেজ লাইন আছে, তো এখানে হচ্ছে ধরেন যে 3 ফেজ লাইন আছে এবং এই 3 ফেজ লাইনে হচ্ছে আপনার হচ্ছে এরকম রেজিস্ট্যান্স আছে 3টা লাইনে, তাহলে কি আপনি এটা দেখেন, এখন এই 3 ফেজ 3টা আলাদা লাইন, আপনি কি ওভারঅল 3 ফেজের রেজিস্ট্যান্স বলতে পারবেন 3 দিয়ে গুণ করলে? তাদের মধ্যে তো এরকম কোনো কানেকশন আছে কি আদৌ? তাহলে ওইভাবে তো বলা যাবে না। আমরা যে সিঙ্গেল ফেজের সাথে 3 ফেজে যে কানেকশনটা নিতে পারি সেটা হচ্ছে কি, যে লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে কত, √3 ফেজ ভোল্টেজ। বাট আমরা কি ওরকম রেজিস্ট্যান্সে কিন্তু কিছু দেখছিলাম যে আমার সিঙ্গেল ফেজের রেজিস্ট্যান্সের সাথে আমার 3 ফেজের রেজিস্ট্যান্সের কোনো সম্পর্ক? এরকম কিন্তু কোনো সম্পর্ক আমরা দেখি নাই, কারণ আপনার রেজিস্ট্যান্স গুলা এগুলো হচ্ছে আপনার এরকম একটা প্যারামিটারস যেগুলো কিভাবে কানেকশন থাকতেছে তার উপরে আপনার ভ্যালু নির্ভর করবে তাই না। এটা কিন্তু সিঙ্গেল ফেজ 3 ফেজের উপর নির্ভর করবে না, আপনার এই ভ্যালুগুলো নির্ভর করবে হচ্ছে কি যে আপনার আসলে কানেকশন কিভাবে আছে, সিরিজে আছে না প্যারালালে আছে তাই না। এখন আপনি ধরতেছেন 3টা লাইন, 3টা কি আলাদা আলাদা লাইন না, তাহলে কি আপনি যদি এটাকে 3 দিয়ে গুণ করেন তাহলে কি হবে? ইন্ডাকটেন্সের ক্ষেত্রে হবে না কিন্তু। আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে? যে আপনার কথাটা বুঝতে পারছি স্যার। আমি আসলে বলতে চাইতেছিলাম যে তিনটা যদি সমান কন্ডাক্টর হয় এবং সমান ম্যাটেরিয়ালের হয়, সমান দূরত্বের জন্য সেম ক্যাপাসিটেন্স বা ইন্ডাকটেন্স হবে, এটা বলতে চাইতেছিলাম স্যার। 3টা যদি সমান কন্ডাক্টর হয়, সমান সমান দূরত্ব এবং সেম ম্যাটেরিয়ালের কন্ডাক্টর হয় স্যার। হ্যাঁ যদি হলো, তাহলে আমার ইন্ডাকটেন্সের ভ্যালু এবং ক্যাপাসিটেন্সের ভ্যালু সেম আসবে কিনা? জি স্যার, এইটাই স্যার। আপনি ইকুয়েশন দেখেন, ইকুয়েশনে কি সেম কথা বলে দেখেন, এল কি বলতেছি, এল হচ্ছে 0.2 লন জিএমডি বাই কত জিএমআর তাই না। আর আর আপনি যদি ক্যাপাসিটেন্সের কথা বলি সেটা কত 0.0 550 0.0556 ডিভাইডেড বাই হচ্ছে কত লন, এখানে জিএমডি লন ডি বাই। বাই আর, তাই তো নর্মালটাই চিন্তা করেন। এখন দেখেন দুইটার কি ইকুয়েশন সেম, এই জিএমডি তো ঠিক আছে এবং এই জিএমআর, এখানে আছে আমার জিএমআর আর এখানে আছে আমার রেডিয়াস, তারপর আবার কনস্ট্যান্টের পার্থক্য আছে, তাহলে কি সেম হবে? না স্যার, স্যার আমি আসলে আমরা ওই যে জিএমআর এইটা এটা জিনিস বাদ দিয়ে ডিএস দিয়ে করলেই তো হয় স্যার, ঝামেলা হয়ে যাচ্ছে বারো, একবার জিএমআর একবার ডিএস। আমি তো আগে বলছি এখানে ঝামেলা হওয়ার তো কিছু নাই, ডিএস বলতে যা জিএমআর বলতেও সেম। আপনি তো কোশ্চেনে বলে দিবে না ডাইরেক্টলি যে ডিএস কত, আপনাকে কোশ্চেনে তো বলেই দিবে জিএমআর, সেটা আপনাকে জানতে হবে না যে ডিএসটা কি ঠিক আছে, জিনিস। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পারি না। হ্যাঁ হ্যাঁ, না ওটা সমস্যা না, আমি বলতেছি যে এটা তো আপনাকে নিতে হবে, যেমন ধরেন আপনাকে আমি যেই কোশ্চেনটা দেখালাম যে ডিএসবি বান্ডেল কন্ডাক্টরের জন্য তাই না, তো ওইখানে তো আপনাকে এটা মানে কি, আপনি এটা মানে যেমন দেখেন এটা হচ্ছে জিএমআর তারপরে বি, আমরা কিন্তু জিএমআর এরকম লিখি নাই, আমরা লিখছিলাম হচ্ছে ডিএসবি। তো আপনাকে হচ্ছে যে আপনি যেটাতে ফ্রুটফুল মনে করেন সেটাই করবেন, কিন্তু জাস্ট দুইটার সাথে পরিচিত থাকতে হবে, বুঝতে পারছেন?
জি স্যার। আচ্ছা, এখন আপনার আপনার কোশ্চেন যেটা দেখেন যে আপনি বলছেন যে সবকিছুই সেম, তাইলে কি আমার ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স সেম আসবে কিনা, এটাই তো কোশ্চেন ছিল না? না, অন্যভাবে ছিল স্যার। আমরা এই ক্যাপাসিটর আর ইন্ডাকটেন্স তো আমরা একটা কন্ডাক্টরের জন্য বাই করতেছি, তাই না স্যার? হ্যাঁ, আমি ধরেন প্রশ্ন আপনি করছিলাম ধরেন আপনি আমি এটা কেটে দিচ্ছি, দাঁড়ান একটা মিনিট। ধরেন আপনি বলতেছেন যে এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, তাই তো? ধরেন তিনটা লাইন। আচ্ছা, এই তিনটা লাইনের জন্য ধরেন আমরা কি একটা হচ্ছে যে রেজাল্টটা পাইছি, একটা ইন্ডাকটেন্স বের করছি, আর একটা হচ্ছে ক্যাপাসিটেন্স বের করছি, তাই না? জি স্যার। এখন ধরেন এটা ধরলাম আমরা ভ্যালু পাইলাম এক্স, এটা আমরা বললাম ভ্যালু পাইছি ওয়াই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এখানে লাইন হচ্ছে তিনটা, সেটা হচ্ছে এবিসি। এখন তাহলে কি হচ্ছে দেখেন, যে আমরা হচ্ছে ইন্ডাকটেন্স এখানে ক্যাপাসিটেন্স বের করছি, এবং লাইনটা দেখেন কোশ্চেনে বলা ছিল কি ট্রান্সপোজ করা হয়েছিল না? জি স্যার। ট্রান্সপোজ করা হয়েছিল কিন্তু। তাইলে এই যে আমরা ট্রান্সপোজ টেকনিকও দেখছি, তাইলে ট্রান্সপোজ করার কারণটা কি, যে আমার তাইলে প্রত্যেকটা লাইনে ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্সের মানগুলো কি হবে, সেম হবে, তাই না? সেম হবে। তাহলে এই লাইনে আমরা যে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স বের করছি, তাইলে বি লাইনের জন্য, মানে আমরা তো যে কোনো একটা লাইনের জন্য বের করছি, তাইলে আমরা সেটাকে আমরা বলতে পারি এ লাইনের জন্য ধরলাম। তাহলে আমরা যদি বি লাইনের জন্য বলি, যেহেতু ট্রান্সপোজ করা আছে, তাইলে তো ভিন্ন হবে না, তাই না? একই রকমই তো হবে। এরকম হবে। এইটাই এই কোশ্চেন ছিল স্যার, উত্তরটা হ্যাঁ, পাইছি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে সিটার জন্য একই রকম হবে। যদি সেটা ট্রান্সপোজ করা না থাকতো, সাপোজ যদি ট্রান্সপোজ করা না থাকে, ট্রান্সপোজ করা না থাকে মানে কি, একটা লাইন থেকে মানে ধরেন একটা লাইন থেকে আরেকটা লাইনের ওভারঅল যে দূরত্ব, মানে ট্রান্সপোজ টেকনিক যদি আমরা না করতাম, আর যদি অ্যাসিমেট্রিক্যাল স্পেসিং থাকতো, তো অ্যাসিমেট্রিক্যাল স্পেসিং মানে কি, যে একটা কন্ডাক্টর থেকে আরেকটা কন্ডাক্টরের দূরত্ব, মানে বা কন্ডাক্টর থেকে কন্ডাক্টরের মধ্যবর্তী যে দূরত্ব সেটা আমার সমান না, তাহলে সেক্ষেত্রে কি হইতো, যে ওই যে প্রত্যেকটা লাইন টু লাইন আমাকে চিন্তা করতে হইতো, বুঝতে পারছেন? প্রত্যেকটা লাইনের জন্য আমাকে ডিফারেন্ট ভাবে ক্যালকুলেশন করা লাগতো। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কিন্তু স্যার আমরা যখন প্রত্যেকটা লাইন থেকে প্রতিটা লাইনের জন্য ডিফারেন্ট ভাবে দূরত্ব নিয়ে করতাম, কিন্তু আমরা আলটিমেটলি চিন্তা করে দেখেন স্যার, একটার জন্য যদি বাইর করতাম, কিন্তু বাকিগুলোর জন্য কিন্তু আমরা সেম দূরত্ব নিয়ে কাজ করতেছি স্যার। যেমন হ্যাঁ, আরেকবার বলেন তো কি বললেন? আমরা যদি এ থেকে বি দূরত্ব নেই আর বি হুম, থেকে এ দূরত্ব নেই, কিন্তু রেজাল্টটা তো একই আসতেছে, তাই না স্যার? রেজাল্ট একই কি আসবে? আপনি এই ইকুয়েশনে তো স্যার রেজাল্ট, তিনটা ডি কে আমরা গুণ করতেছি, তাই না স্যার? হ্যাঁ, যেমন আপনি ডিএস এর সাথে ডি ইনটু ডি করতেছি। হুম, রেজাল্টে আপনি যদি বান্ডেল কন্ডাক্টর চিন্তা করেন, সাপোজ ধরেন এখানে দেখেন, আমরা যে এখানে একটা লাইন বলছি, এটা একটা লাইন, এটা একটা লাইন, এবং এটা হচ্ছে একটা লাইন, তাই না? এটা একটা লাইন, এবং এই লাইনে যে দূরত্বটা, আপনি যদি কোশ্চেনটা ভালো করে পড়েন, তার এই দূরত্বটা দিছে কিরকম ভাবে, বলছে যে ট্রান্সপোজ করা হয়েছিল, ট্রান্সপোজ করার ফলে যে দূরত্বটা হয় সেই দূরত্বটা একটা দিছে, ঠিক আছে? বাট আপনার যদি ট্রান্সপোজ করা না থাকে, সেক্ষেত্রে ধরেন আপনার এরকম যদি হয়, এটা ধরেন আপনি 12, এটা ধরেন হচ্ছে 10, আর এটা ধরেন হচ্ছে আমাদের কত, 16, তাহলে দেখেন এটা হচ্ছে 12, এটা হচ্ছে 10, এবং এটা হচ্ছে 16। তাইলে দেখেন, তাহলে তাহলে কি প্রত্যেকটার জন্য সেম আসবে কিনা? স্যার এখানে স্যার জিএমডি এর মানটা একটু চেঞ্জ হবে স্যার। হ্যাঁ, এটা একটা লাইন, এটাও একটা লাইন, এটা হচ্ছে আমার একটা লাইন, তাই না? তাহলে জি দেখেন, স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখানে শুধু স্যার এখানে জিএম এর মানটা সেম থাকবে, কিন্তু জিএমডি এর মানটা চেঞ্জ হচ্ছে প্রতিটা লাইনের জন্য আলাদা আলাদা। হুম, মানে চেঞ্জ হবে। ধন্যবাদ। আর জি স্যার, বান্ডেল ধন্যবাদ স্যার। কন্ডাক্টর দিয়ে দেখতে গেলে দেখবেন যে বান্ডেল কন্ডাক্টর যদি যদি আমি বলি, ওটা আরো হার্ড আর কি। তো এখানে দেখবেন যে এটা তো আপনার জিএমডি তে তো চেঞ্জ হবেই, প্লাস হচ্ছে দেখবেন যে যখন আবার এই যে ইয়ার যেগুলো আছে সাব কন্ডাক্টরের মধ্যে যদি আবার দ্রুত সমান হয় না হয়, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা সাব কন্ডাক্টরের জন্য আবার আলাদা আলাদা করে আপনাকে বের করে নিতে হবে, বুঝতে পারছেন? বান্ডেল কন্ডাক্টরের জন্য তো আলটিমেটলি কিছু না কিছু চেঞ্জ হবেই। আর কার কোনো কোশ্চেন আছে?
কারো কোনো কোশ্চেন? আজকে কি ম্যাথগুলো বুঝছেন? তাহলে জি কিন্তু স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে কিন্তু এই ম্যাথগুলো হচ্ছে কিন্তু তাহলে আমাদের প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আর হচ্ছে পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে হবে। পরীক্ষা কিন্তু আপনাদের কবে দেখছেন, কবে থেকে শুরু হবে? মিড ৯ পরীক্ষা, তারিখ স্যার, 18 তারিখ হ্যাঁ 18 তারিখ বলা থেকে হয়েছে। শুরু হবে। তো প্রিপারেশন কিন্তু নেন। আর হচ্ছে আপনাদের, হ্যাঁ এই ডেটটা কি ফাইনাল হয়েছে? 18 তারিখেই হবে। আর হচ্ছে আপনাদের আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে গুগল, আপনাদের তো হচ্ছে গুগল ফর্মে একটা একটা পরীক্ষা দিতে হবে, আর একটা পরীক্ষা দিতে হবে আপনাকে অ্যাসাইনমেন্ট আকারে, তাই না? যে আমি কিন্তু ক্লাসের শুরুতে বলছিলাম, তাই না? যদি একটু খেয়াল করে রাখেন, আমাদের মিডটার্মও তো স্যার আমাদের গুগল ফর্মে হবে, তাই না স্যার? একটা গুগল ফর্মে এক্সাম হবে আর একটা অ্যাসাইনমেন্ট দিব আপনাদেরকে, যে বলছিলাম আমি একদম প্রথম ক্লাসে, ঠিক আছে, বলে জি স্যার দিছিলাম। বলছিলেন। হ্যাঁ, তো এই গুগল ফর্ম হচ্ছে আর অ্যাসাইনমেন্ট। তো যেটা হচ্ছে দেখেন যে গুগল ফর্মটা কিন্তু একটা টাইম দেওয়া থাকবে যে আপনারা হচ্ছে কবে পরীক্ষা দিবেন, সেটা সেন্ট্রালি ঠিক করে দিবে রুটিন দিয়ে। আর আপনারা হচ্ছে যেদিন গুগল ফর্মে এক্সাম হবে ওই দিনে হচ্ছে যে ওই দিনে হচ্ছে আপনাদেরকে অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা সাপ্লাই করা হবে, ঠিক আছে, সেম দিনে। এই গুগল ফর্মের জন্য আপনাদের সময় থাকবে হচ্ছে 1 আওয়ার, 1 আওয়ার্স থাকবে। এর জন্য আর এই অ্যাসাইনমেন্টের জন্য আপনার সময় থাকবে হচ্ছে একদিন, মানে 24 আওয়ার্স, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে বলে দিলাম। কেন স্যার, হ্যাঁ, এমন কেন? এটা তো আপনাদেরকে প্রথমেই বলে দিছিলাম, এটাই তো রুলস নতুন। হ্যাঁ, প্রথমে তো আমাদেরও বলে দিছে, but এমন কেন করলো এটাই স্যার আর কি। এটা তো পলিসি মেকার যারা আছে তারা ঠিক করে, এগুলো তো আমরা ঠিক করি না। এখন দেখেন আমি আপনাদেরকে বলে দিলাম, এইভাবে প্রিপারেশন নিতে থাকবেন। সেটা হচ্ছে গুগল ফর্মে আপনাদের একটা টাইম দেওয়া থাকবে, সেই টাইমে হচ্ছে আপনাদের 1 আওয়ার থাকবে। আর হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য আপনাদের 24 দিন মানে সেম দিনে, কিন্তু আপনাদেরকে জাস্ট এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু আপনাদেরকে সেম দিনে দিতে হবে, সেম। একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলেন। আমাদের গুগল ফর্মে এক্সামটা দেওয়ার পর কি আমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে, না অ্যাসাইনমেন্টটা না না আসলে না, শুরুর দিনে অ্যাসাইনমেন্টটা আমি দেওয়া হবে? মনে করেন আপনাদের গুগল ফর্মটা হচ্ছে রবিবার, ঠিক আছে, মানে রবিবারে পরীক্ষা পড়ে গেছে আপনার ডেট, তাহলে আমি হচ্ছে যে আপনাদের একদম রবিবার স্টার্ট হওয়ার শুরুতে আপনাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা দিব। এমন যখন থেকে আমি আপনাকে কোশ্চেন দিব তখন থেকে 24 আওয়ার্স কাউন্ট হবে, ঠিক আছে। স্টার্ট শুরু হওয়ার বলতেছে, আপনি আসলে কোন সময়টাকে নির্দেশ করতেছেন, যে 10টা 12টা বা? যেমন আমি যদি ধরেন যে আমি যদি রবিবার বলি, আহ, আমি এটা হচ্ছে দুইটা ভাবে কাজ করা যেতে পারে। যে ধরেন রাত 12টার দিকে দেওয়া যায়, তখন তো আমাদের অ্যাকচুয়ালি ধরেন কি হচ্ছে স্টার্ট হয়, তাই না? অথবা আমি আপনাকে, অথবা একটা কাজ করে দিতে পারি যে আমি যখন দিলাম, ধরেন আমি আপনার রবিবার দুপুর 12টার দিকে দিলাম, ঠিক আছে, তারপর থেকে আমি 24 আওয়ার কানেক্ট মানে কাউন্ট করলাম, মানে আমি যখন থেকে সাপ্লাই দিব তখন থেকে 24 আওয়ার্স কানেক্ট বুঝতে হবে। পারছি। এক্ষেত্রে তো স্যার একটা সমস্যার মুখে আমরা পড়তে পারি স্যার। যেরকম, যদি আপনি স্যার আমাদের 12 তারিখে দুপুর 12টার দিকে দিলেন, কিন্তু 13 তারিখে যদি আমাদের একটা এক্সাম থাকে, সেক্ষেত্রে স্যার অ্যাসাইনমেন্টটা সাবমিশন নিয়ে একটু স্যার প্রবলেম পড়বো না তাহলে আমরা? কি আমি আপনাদেরকে রাত 12টায় দিব? রাত 12টায় আমি দিতে পারবো, সমস্যা নেই। এটা আসলে স্যার রুটিন দেখে আমরা স্যার আপনাদের মানে ইয়ে করতে পারবো স্যার। রুটিন মানে যদি স্যার পরপর। যেটাই হচ্ছে যে একটা আমি জাস্ট এটা আপনাকে জানাইলাম যে যাই হোক না কেন সেটা হচ্ছে কিন্তু সেম ডেতে হচ্ছে আপনাদের কোশ্চেন সাবমিট করা হবে, ঠিক আছে। যদি গুগল ফর্মটা বুঝতে পারছি। আপনাদের যদি মনে করেন 18 তারিখ পরে, সেক্ষেত্রে আপনাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা আমি 18 তারিখেই দিব। এবং এই অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা আমি যখন দিব 18 তারিখের যে টাইম থেকে দিব, তখন থেকে আপনার হচ্ছে 24 আওয়ার কানেক্ট করা, 24 আওয়ার কাউন্ট করা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে আপনাদেরকে জানাই দিলাম, ওইভাবে প্রিপারেশন নিতে থাকেন। আর আমরা জাস্ট আজকে আরেকটু দেখবো, সেটা হচ্ছে একটু আন্ডারগ্রাউন্ড কেবলটা দেখবো। কেবল করবো স্যার? জি, বলছি স্যার আজকে আন্ডারগ্রাউন্ড কেবল করবো? একটু আমি হালকা পাতলা একটু ওভারভিউ দিয়ে যাই, হ্যাঁ একটু দেখেন। দেখেন আমি জাস্ট একটু বলে দেই যে আন্ডারগ্রাউন্ড কেবলটা কি। আমরা তো আন্ডারগ্রাউন্ড সিস্টেম পড়ছি না, মানে আন্ডারগ্রাউন্ড সিস্টেম তো আমরা আন্ডারগ্রাউন্ডের সাথে তো আমরা পরিচিত, তাই না? জি স্যার। মানে মাটির নিচে যে মাটির নিচে যদি কিছু মাটির নিচ থাকে, দিয়ে যে কেবলটা স্যার পরিবহন হ্যাঁ বা ট্রান্সমিশন হ্যাঁ। করা হয়। তো আমাদের এই যে বাইরে গেলে যে আমরা টাওয়ারটা দেখি বা টাওয়ারের সাথে যে লাইনগুলো থাকে, ওগুলো কি সিস্টেম বা ওগুলো কি লাইন? ওভারহেড সিস্টেম। ওগুলো হচ্ছে ওভারহেড, তাই না? ওগুলো কিন্তু জি স্যার। ওভারহেড সিস্টেম বা ওভারহেড লাইন্স। আর এখন আমরা বলবো হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড। তো ওভারহেড
সিস্টেমের জন্য যে তারটা ইউজ করা হয় তার চেয়ে কিন্তু ভিন্ন রকমের তার হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড সিস্টেমের জন্য আমরা যে তারটা ইউজ করি, ঠিক আছে? তার চেয়ে ভিন্ন রকম। তো কেন ভিন্ন রকম এগুলো আমরা ডিটেলসে পড়বো। তো আমরা ফার্স্ট একটু দেখি যে আমাদের যে আন্ডারগ্রাউন্ড যে সিস্টেমটা সেটা আসলে কি কি সুবিধা থাকতে পারে। তো সুবিধাগুলো দেখেন যে আমরা যদি বলি যে আন্ডারগ্রাউন্ড কেবল কিন্তু মাটির নিচে থাকে, তাই না? তার মানে এখন আপনি একটা ওভারহেড লাইনের কথা চিন্তা করেন। ওভারহেড যখন ঝড় হয় তখন তো তারের উপর আমার প্রেসার পড়ে, তাই না? ঝড় বা লাইট যখন আমার থান্ডারস্টর্ম হয় বা লাইটিং এর কারণেও কিন্তু আমার হচ্ছে পোলগুলো ড্যামেজ হয়ে যায়। বাট আন্ডারগ্রাউন্ড সিস্টেমে কিন্তু এরকম কোনো কিছু নাই। মানে আপনার ঝড়ের জন্য ক্ষতি হবে না, আবার হচ্ছে কি লাইটনিং এর জন্য ক্ষতি হবে না, তাই না? মানে আমি জাস্ট এই দুইটা ফ্যাক্টরকেই আপনি একটু হাইলাইট করতে চাচ্ছি যে তার মানে স্টর্ম এবং লাইটনিং এর জন্য ড্যামেজটা কিন্তু তুলনামূলক কম, মানে লেস লায়াবল, মানে জি স্যার। আপনার ড্যামেজটা কম হবে। বাট আপনি যদি এখানে কিন্তু শুধুমাত্র স্টর্ম এবং লাইটনিং এর কথাই চিন্তা করা হয়েছে, বাট আপনি যদি এখানে আবার আর্থকুয়েক চিন্তা করেন তাহলে না। তাহলে এরকম একটা মানে কিছু কিছু মানে আমি যে জিনিসটা যেরকম অ্যাডভান্টেজ থাকবে তেমনি ডিসঅ্যাডভান্টেজও থাকবে। তাহলে এটা একটা অ্যাডভান্টেজ যে আমার ঝড় এবং লাইটনিং এর জন্য। আর 2 নাম্বার যেটা হচ্ছে দেখেন, যদি ওভারহেড লাইনের কথা বলতাম, ধরেন 3টা তার আছে, এরকম 3টা তার আছে। এখন আপনি দেখবেন যে মাঝে মধ্যে পাখি কি হয়ে যায়, মরে পড়ে থাকে না? জি স্যার। তো সেটা কেন হয়? সেটা এই কারণে হয় যে সে পাখি যদি একই সাথে একটা লাইন এবং একই সাথে যদি কোনো নিউট্রাল পয়েন্টকে কানেকশন করে অথবা কোনো লাইনটাকে সে কানেক্ট করে ফেলে, ঠিক আছে, তাহলে কিন্তু সার্কিটটা ক্লোজ হয়ে যাবে এবং ওর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে দেখেন, যদি পাখি এসে বসে এবং সে যদি এরকম একটা কাজ করে ফেলে, তাহলে কি হচ্ছে, একটা লাইনের সাথে আরেকটা লাইন শর্ট হয়ে যাচ্ছে না কিছুক্ষণের জন্য? হ্যাঁ। তার মানে কি হচ্ছে, একটা ফল্ট সৃষ্টি করতেছে না, লাইন টু লাইন ফল্ট অথবা লাইন টু গ্রাউন্ড ফল্ট, সিঙ্গেল ফেজ টু গ্রাউন্ড ফল্ট। জি স্যার। তাহলে কিন্তু এই ফল্ট গুলো হচ্ছে কিন্তু ওভারহেড লাইনে, বাট আন্ডারগ্রাউন্ড কেবলে কিন্তু এরকম হওয়ার সিস্টেমটা চান্সেস নাই বললেই চলে, ঠিক আছে? তাহলে এটা আচ্ছা। তারপরে আমার হচ্ছে ওভারহেড লাইনে যে মেইনটেনেন্স যে কস্টটা সেটা কিন্তু অনেক বেশি আন্ডারগ্রাউন্ড সিস্টেমের তুলনায়, এবং আমার আন্ডারগ্রাউন্ড সিস্টেমে ভোল্টেজ ড্রপটাও কম হয়। কম। এইগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো কি? আন্ডারগ্রাউন্ড সিস্টেম ইনস্টল করতে যে কষ্টটা হয়, আপনার মেইনটেনেন্স কস্ট কম, ঠিক আছে, বাট একদম প্রথম দিকে ইনস্টল দিতে যে কষ্ট হবে সেটা অনেক বেশি, ঠিক আছে? প্রাথমিক কস্ট হ্যাঁ, অনেক বেশি। আপনি একটা জিনিস যে স্থাপন করবেন সেই স্থাপনের যে কষ্ট আমরা বলতেছি, বা একটা মানে কি বলবো যে অ্যাপিয়ারেন্স দিতে যে কষ্টটা সেটা অনেক বেশি, সেটা হচ্ছে গ্রেটার ইনস্টলেশন কস্ট। আর একটা যেটা হচ্ছে যে আমি আগেই বলছি, দেখেন যে ওভারহেড লাইনের জন্য যে কেবল আমরা ইউজ করব আর আন্ডারগ্রাউন্ড লাইনের জন্য আমরা যে কেবল ইউজ করব, দুইটা কেবল সেম না। আন্ডারগ্রাউন্ড কেবলের ম্যানুফ্যাকচারিংটা ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কারণ হচ্ছে আপনার ধরেন যে কেবল থাকে, কেবলের চারপাশে একটা ইনসুলেশনের লেয়ার থাকে। জাস্ট আমি একটু হালকা দেখাই, দেখেন এখানে এই যে দেখেন, এই কেবলটা একটু দেখেন, এটা হচ্ছে কি আমাদের কন্ডাক্টর, এই যেটার মধ্য দিয়ে হচ্ছে যে আপনাদের কারেন্টটা ফ্লো করে, এই যে এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর, ঠিক আছে? এর মধ্য দিয়ে কিন্তু আপনার কারেন্ট ফ্লো করে। এখন এই যে প্রত্যেকটা কন্ডাক্টরের চারপাশে একটা করে যে লেয়ার থাকে, এই যে আমরা লেয়ারটা দেখতে পাচ্ছেন না, এই যে এটা লেয়ারটা দেখতে পাচ্ছেন, জি স্যার। এই যে চারদিকে ঘিরে আছে, এটা একটা লেয়ার। তারপর হচ্ছে যে এখানে দেখেন এই কন্ডাক্টরের চারপাশে আবার এটার একটা লেয়ার, এরকম হচ্ছে এটা ইনসুলেশনের লেয়ার দেওয়া থাকে, ইনসুলেশনের লেয়ারটা। তো আমাদের যেটা হচ্ছে কি যে অনেক ফ্যাক্টর আছে আমরা সামনে পড়বো, তো এই ফ্যাক্টরগুলোর কথা চিন্তা করে আমাদের এই ইনসুলেশনের যে দেওয়া হয় বা প্রোভাইড করা হয়, সেই ইনসুলেশনটাকে ঠিকভাবে দিতে গেলে আমাদের অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হয়। এবং এই ইনসুলেশনটা দেওয়ার জন্য মানে অনেক ডিফিকাল্ট একদম প্রপার ইনসুলেশন করাটা। তো এই জন্য হচ্ছে যে আমাদের এই কেবলের ডিজাইন বা ম্যানুফ্যাকচারিং প্রসেসটা ডিফিকাল্ট আমার হচ্ছে ওভারহেড লাইনে যে কেবলটা ইউজ করা হয় তার তুলনায়। কারণ আপনি বলতে পারবেন এই এই যে ইনসুলেশনটা কেন প্রোভাইড, মানে আমি যদি এই যে কর্নারটার চারপাশে ইনসুলেশনটা কেন দিব, না দিলে বা কি হইতো? ইনসুলেশন না দিলে তো স্যার একটা শর্ট সার্কিট হতো স্যার, মাটিটা তো একটা গ্রাউন্ড স্যার। কার মধ্যে শর্ট সার্কিট হবে?
স্যার আমাদের যে গ্রাউন্ড আছে স্যার, মাটির তল দিয়ে যেটা নিয়ে যেতেছে স্যার, সেটাই তো একটা স্যার না আমাদের নিউট্রাল পানি। না, গ্রাউন্ডের সাথে শর্ট সার্কিট হবে না। আর কেউ বলতে পারবেন? না স্যার। আচ্ছা দেখেন, স্যার হিট এখানে যে কন্ডাক্টর আছে না, এখানে একটা কন্ডাক্টর, তারপরে এটা একটা কন্ডাক্টর, এবং এই কন্ডাক্টর থেকে এই কন্ডাক্টরকে পৃথক করে কে রাখছে? এই ইনসুলেটরটা না? জি স্যার। যদি এই ইনসুলেটরটা না থাকে তাহলে কন্ডাক্টর কি হবে? এটা এখানে একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টর একটার সাথে একটা কন্ডাক্টর কি লেগে যাবে না এরকম? হ্যাঁ তো একটা কন্ডাক্টর যদি একটা কন্ডাক্টর লেগে যায় এবং এই কন্ডাক্টর যদি কারেন্ট ফ্লো করে, তাহলে কি হবে? এটা তো একটা শর্ট, এদিকে একটা কারেন্ট ফ্লো হবে না, মানে কন্ডাক্টর টু হ্যাঁ কন্ডাক্টর শর্ট, মানে আপনার হচ্ছে হিউজ পরিমাণে হিট প্রডিউস হবে এবং পুরো তার পুড়ে যাবে, এবং যে সিস্টেমটা দিবেন সেই সিস্টেমটা ড্যামেজ হয়ে যাবে, আগুন ধরে যাবে। তাহলে স্যার ওভারহেড সিস্টেম গুলোতে স্যার এইরকম ইফেক্ট হয় না স্যার? ওভারহেড সিস্টেমে তো আপনার তো কেবলে তো ইনসুলেশন তো থাকে, আপনার যে ইনসুলেশন থাকে না তা তো না, বাট আন্ডারগ্রাউন্ড কেবলে আপনার হচ্ছে একটা ফ্যাক্টর আছে যেটাকে আমরা বলি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, আমরা পড়বো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এবং হচ্ছে কি যে ওই আমাদের, এবং হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের গ্রেডিং সিস্টেম থাকে, সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স গ্রেডিং থাকে এবং ইনসুলেটিং গ্রেডিং থাকে। তো ওই যে আমরা কি বললাম যে ভোল্টেজ ড্রপটা যাতে কম হয়, এবং হচ্ছে কি আমার তো ভোল্টেজ ড্রপ বেশি হওয়া যাবে না, তাই না? হুম আমার যদি ভোল্টেজ ড্রপ বেশি হয় তাহলে তো সিস্টেমে লস বেশি হবে। তো এরকম হচ্ছে কিছু ফ্যাক্টর গুলো চিন্তা আমাদের মাথায় রেখে, যাতে হচ্ছে আপনার কি হয় যে আপনার হচ্ছে তারের কস্টটাও কিন্তু আমাকে কমাইতে হবে। এমনি হচ্ছে কি আপনার ইনস্টলেশন কস্ট বেশি না, হ্যাঁ এমনি কিন্তু আপনার ইনস্টলেশন কস্ট বেশি। তো একটা না একটা দিক দিয়ে তো আপনাকে কম্পেনসেট করতে হবে। এখন আপনি ইনস্টলেশন কস্টটা বেশি হয়ে যাইতেছে, তারের কস্ট আননেসেসারিলি বেশি হয়ে যেতেছে, তাহলে তো আমি লাভ কিছু দেখতেছি না। তো যেটা হচ্ছে যে তারের কস্টটা কমানোর জন্য, এই তারের কস্টটা কিভাবে কমানো যায়, যে এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ডিজাইনের উপর ভিত্তি করে। তো ওই আলটিমেটলি মোস্ট ইকোনমিক্যাল করার জন্যই আপনার হচ্ছে গিয়ে এই এই ইনসুলেশনটা আপনাকে একটু কেয়ারফুলি ডিজাইন করতে হয়, এবং এই কেয়ারফুলি ডিজাইন করতে গিয়ে হচ্ছে আমার ডিফিকাল্টিস গুলো ফেস করতে হয়, মানে অনেক কঠিন আর কি, অনেক কিছু হিসাব নিকাশ রাখতে হয় আর কি। কিন্তু ওভারহেড লাইনে এরকম কোনো প্রবলেম নাই। ইনসুলেশন ডিজাইনের ক্ষেত্রে আমরা যেরকম ডিফিকাল্টিস ফেস করি আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে, সেরকম কোনো ডিফিকাল্টিস আমরা ফেস করি না ওভারহেড লাইনের ক্ষেত্রে, করলেও তার চেয়ে কম ফেস করি, ঠিক আছে? জি তাহলে দেখেন আমাদের আন্ডারগ্রাউন্ড কেবলে কি কি আছে, আমরা তো এই পর্যন্ত আমরা জাস্ট ড্রব্যাকস গুলা দেখছি এবং অ্যাডভান্টেজেস গুলা দেখছি। তা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখেন আন্ডারগ্রাউন্ড কেবলের কিছু নেসেসারি রিকোয়ারমেন্টস বা কোন মানে নর্মাল হচ্ছে যে যে কোনো একটা কেবলের কি কি রিকোয়ারমেন্টস থাকা লাগে সেগুলো দেখবো। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ইয়াগুলো দেখবো, কনস্ট্রাকশন দেখবো। তো কনস্ট্রাকশন দেখার পরে আমরা যে বললাম ডাইইলেকট্রিক স্ট্রেস আছে এগুলোও দেখবো। তো আমি কিন্তু প্রথম ক্লাসে বলে দিছি যে আন্ডারগ্রাউন্ড কেবল আমি যতটুকু পর্যন্ত পড়াইতে পারবো মিডের আগ পর্যন্ত ততটুকু পর্যন্ত থাকবে, ঠিক আছে? বাট মিডে কিন্তু আন্ডারগ্রাউন্ড কেবল পুরোটাই থাকবে, মানে মিডের পরে আর কি ফাইনালে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনার ক্লাস রিলেটেড কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। না স্যার। স্যার হ্যাঁ ছোট্ট বলেন। একটা বিষয় নিয়ে স্যার কৌতূহল ছিল স্যার। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে কি স্যার, আপনি যে তিনটা লাইনের ক্ষেত্রে স্যার পাখির যে ইয়েটা বললেন হুম স্যার, হুম। যদি একটা মানুষ স্যার একটা সিঙ্গেল লাইনটাকে ধরে রাখে, তাহলে সেক্ষেত্রে যদি কি হয় যদি স্যার কোনো গ্রাউন্ড পাথ না থাকে? আচ্ছা বলছি, আপনার কারেন্ট ফ্লো তখনই করবে যখন হচ্ছে একটা পাথ তৈরি হবে, ক্লোজ পাথ, তাই না? এটা জি ক্লোজ স্যার। পাথ থাকা লাগবে। আপনার ধরেন এটা ভোল্টেজ সোর্স, একটা ভোল্টেজ সোর্স আছে। এখন ভোল্টেজ সোর্সটা মানে বা একটা ব্যাটারি চিন্তা করেন, ব্যাটারির সাথে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিয়েছেন, ব্যাটারি পজিটিভ দিকের সাথে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিয়েছেন, আর কিছু করেন নাই, কারেন্ট ফ্লো হবে? না স্যার, ফ্লো তো হবে না স্যার। কারেন্ট ফ্লো হইতে গেলে তো এই যে কারেন্টটা, সেই কারেন্টটা তো আমাকে এই দিক দিয়ে আমার রিটার্ন করতে হবে, তাই না? তো সেই রিটার্ন পাথ কই? সেই রিটার্ন পাথ তো নাই। বাট আমি যদি কি করি, এই রেজিস্ট্যান্সের একটা পয়েন্ট যদি আমি পজিটিভ প্রান্তে লাগাই, আর আরেকটা প্রান্ত যদি আমি ব্যাটারি এই নেগেটিভ প্রান্তে লাগাই, তাইলে তো আমরা একটা ক্লোজ সার্কিট তৈরি হয়ে গেছে, তাই না? তখনই তো সে জি আমার স্যার। কারেন্ট ফ্লো করবে। এখন আপনি বলতেছেন লাইনের ব্যাপারে, তো লাইনে দেখেন লাইন কিন্তু অনেক হাই ভোল্টেজ, তাই না? জি স্যার। আপনি যখন তার ধরবেন তখন তো অবশ্যই গ্রাউন্ডের সাথে থাকবেন, তাই না? মানে ধরেন আপনি গ্রাউন্ডে দাঁড়ায় আছেন, গ্রাউন্ডে দাঁড়ায় থেকে স্যার আমি একটা গ্রাউন্ড দিয়ে কোনো কানেকশন থাকবে না স্যার, তাহলে সেক্ষেত্রে বলতেছি স্যার আপনার গ্রাউন্ড অনেক তার হাই মানে কি ট্রান্সমিস্টার লাগে।
তার মানে ঝুলে রয়েছে এরকম, কার সাথে ঝুলে জি থাকবে? স্যার, সেটা লাইনে তারের সাথে স্যার। ঝুলে রয়েছে স্যার। যেমন স্যার আমি একটা মই ব্যবহার করে স্যার উপরে উঠলাম, সে মইটা মই শুকনা বা মই হ্যাঁ, মইটা ব্যবহার করতেছেন, মইয়ের পাটা তো আপনার স্যার। কাছে আছে, তাইলে কাঠ, কাঠ তো আপনার ইনসুলেটিং ম্যাটেরিয়াল, ঠিক আছে, বাট আপনার যদি হাই জি স্যার। ভোল্টেজ থাকে তাহলে এই কাঠে কিছু আসা যাবে? কারণ আপনার তো এটাকে সে কি করবে, আয়োনাইজেশন করে ফেলবে, আয়োনাইজেশন করে আপনার সেই, যেহেতু আপনার মইয়ের সাথে কানেকশন আছে, তাহলে সেটা দিয়ে আমার আবার মই আছে আবার গ্রাউন্ডে, তাহলে সেদিক দিয়ে এটাকে কারেন্ট ফ্লো করবে না? তাহলে মইটা যদি শুকনা থাকে তাহলেও সে আয়োনাইজেশন করে এটা এটা হচ্ছে যে আপনার ভোল্টেজের উপর নির্ভর করতেছে, ঠিক আছে। এখন আপনি ধরেন যে আপনার বাসায় যে পিসিটা আছে, হ্যাঁ, সেটা আপনার হচ্ছে যে শক করে, এখন আপনি যদি ওইটা কি করেন, একটা রাবারের তৈরি আহ, মানে স্পঞ্জ আর কি, ধরেন রাবারের তৈরি স্পঞ্জ পরে পায়ে পরে যদি আপনি ওই আপনার যদি ইয়াকে বা সিপিইউটাকে ধরেন, তাহলে হচ্ছে কি, তাহলে আপনি শক পাবেন না, তাই না? কারণ এখানে আপনার ভোল্টেজ কম। এখন আপনি যদি সেম স্যান্ডেল পরে যদি আপনি 120 কেবির একটা ইয়া ধরেন, লাভ আছে? আপনি পুরো ছাই হয়ে যাবেন। তাহলে তাহলে এখানে যদি আমরা হাই ভোল্টেজ হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের ভোল্টেজের উপর এখানে ডিপেন্ড সমস্যা। করবে, ভোল্টেজের উপরে ডিপেন্ড করবে। যেমন দেখেন আপনাকে কি বলছিলাম যে এই তারের সাথে একটা তারের মধ্যবর্তী ফাঁকা কি এরকম কেন রাখা হয়? আমি কেন আমি ধরেন এই যে তারের সাথে একটা তারের সাথে মধ্যবর্তী দূরত্ব, এটাও ক্যালকুলেশন থাকে। কারণ হচ্ছে কি, ধরেন এখানে আমার প্রত্যেকটা তারের মধ্যে আমার হাই ভোল্টেজ যায়, যদি যে পরিমাণ গ্যাপ থাকে, এই ইয়ারটাই তো ধরেন আমার এই ইয়ারটাতে কি হচ্ছে, ইনসুলেটিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতেছে না? তো আপনি জি যদি স্যার। নর্মালি যে দূরত্ব লাগে সেই দূরত্ব চেয়ে যদি আপনি কম দূরত্ব প্রোভাইড করেন, তাহলে যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা সেই এয়ার লাগতো, সেই ইনসুলেশন দিতে পারতেছে, সেই ইনসুলেশন দিতে পারবে না। আপনার তখন কি হবে, যে এই যে যে পরিমাণ আমার তারে ভোল্টেজ আছে, সেই ভোল্টেজ আপনার হচ্ছে মধ্যবর্তী যে এয়ারটা আছে সেটাকে কি করবে, আয়োনাইজ করে ফেলবে। আয়োনাইজ করে ফেললে তখন কি এটা একটা পাথ তৈরি হবে, এই আয়োনাইজেশনের জন্য একটা পাথ তৈরি হবে। 220 ভোল্টের ক্ষেত্রে কি স্যার এটা সব সম্ভাবনা থাকে স্যার? আমি বলি, যেটা হচ্ছে যে একটা আয়নাইজেশন পাথ তৈরি হবে, এবং এই পাথ তৈরি করার কারণে কি হবে, এখানে একটা কারেন্ট ফ্লো হবে, যার ফলে হচ্ছে কি লাইন টু লাইন শর্ট হয়ে যাবে। মেইনলি আপনার যেটা নির্ভর করবে সেটা হচ্ছে যে ইনসুলেটিং ম্যাটেরিয়াল এবং হচ্ছে আপনার ভোল্টেজটা কি পরিমাণে আছে। আপনার যে ভোল্টেজ যেটাতে আপনি কাজ করতেছেন, সেই ভোল্টেজ যদি আপনার ওই ইনসুলেটিং ম্যাটেরিয়ালটাকে আয়োনাইজড করতে না পারে, ততক্ষণ পর্যন্ত আপনি সেফ, বা যদি আয়োনাইজড করে ফেলে তাহলে সেফ না। বুঝতে পারছেন? জি স্যার। মানে কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে? মানে অ্যান্সারটা কি আমার বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওভারহেড লাইন কোনটা স্যার? আমার মাথার উপর দিয়ে যে তারটা যায়। আন্ডারগ্রাউন্ড লাইন কি মানে আপনার হচ্ছে মাটির নিচ দিয়ে যায়, তাই না? আর মাটির উপর দিয়ে যে সুতরা যায় সেগুলো হচ্ছে ওভারহেড লাইন। স্যার ওভারহেড লাইন বলতে যে রাস্তাঘাটে যে হ্যাঁ, ল্যাম্প পোস্টের মধ্যে যে স্যার ঝুলানো দেখি যে স্যার যে তারগুলা। ওগুলো ওভারহেড লাইন। হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? কেউ কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। স্যার হ্যাঁ বলেন। 220 ভোল্টের স্যার নেগেটিভ 20 ভোল্টের লাইনগুলোতে স্যার যে নেগেটিভ ভোল্টেজটা থাকে নিচের তারটা, নেগেটিভ যেটা থাকে ওইটা স্যার হাত দিয়ে ধরে লাগায় অনেক সময় দেখি। কিন্তু স্যার বাসা বাড়িতে আমরা যখন এমনি কাজের সময় কাজ করি লাইনে, তখন তো স্যার আর্থিংটা মূলত নেগেটিভ প্রান্ত ধরলে মোটামুটি একটু শর্ট করার মতোই হয়, মানে অন্যরকম স্যার একটু আরেকবার হাতে বলেন, কাঁপানি দিয়ে ওঠে। আরেকবার বলেন। মানে স্যার আমরা আমাদের যে খামগুলাতে স্যার 220 ভোল্টের লাইনগুলো থাকে না, 220 ভোল্ট বা 240 ভোল্টের, ওইখানে নিচেরটা তো মূলত নেগেটিভ থাকে, উপরের দুইটা পজিটিভ থাকে। সবার নিচেরটা জি হ্যাঁ স্যার, সবার নিচেরটা স্যার ওই ক্ষেত্রে সবার নিচের নিচেরটা, কিন্তু এটা আসলে সবার নিচেরটাই যে নেগেটিভ তা কিন্তু না। সবার নিচেরটা নেগেটিভ থাকে না। আপনি যদি দেখেন আপনার সবার উপরেরটা নেগেটিভ থাকে, কিন্তু এর পিছনে অনেক কারণ আছে। যেমন ধরেন যখন ইয়া হয় আপনার লাইটনিং হয়, ঠিক আছে, তখন লাইটনিংটা আপনার যদি মনে করেন কি করে যে লাইটনিংটা যখন হয় তখন যদি আপনার কোনো তারের উপর পড়ে, তখন কি হয়, যদি সবার উপরে ফেজটা থাকে তাহলে ওই ফেজে যতগুলো সিস্টেম আছে যতগুলো সিস্টেম কানেক্টেড আছে সবগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে। মানে আপনার যখন একটা মানে বিদ্যুৎ চমকায় তখন হচ্ছে কি, এরকম যদি হয়, যদি সবার উপরে লাইনটা যদি ফেজে থাকে, তো আমার পসিবিলিটি কি যে সবার উপরে তারটাই তোর উপরে আমার হচ্ছে কি হাই চান্স না যে ওর উপরে আমার হচ্ছে বিদ্যুৎটা পড়বে, তাই না?
তাহলে জি দেখেন স্যার। কি করে, তখন কি করে উপরে নেগেটিভ একটা গ্রাউন্ডের সাথে যে কানেকশনটা থাকে তারটা, সেটা দিয়ে দেওয়া হয়। তাহলে সবার উপরে যদি আমার উপরের তারে যদি পড়ে বিদ্যুৎটা, তাহলে কি হবে, কোনো ক্ষতি হবে না, সেটা আমার কি হবে, ওই তারের উপর দিয়ে পড়ে আমার গ্রাউন্ডে চলে যাবে। বুঝতে পারছেন? মানে জি স্যার। সবার উপরেরটাই কিন্তু নেগেটিভ থাকে, মানে পজিটিভ থাকে না। কিন্তু স্যার আমাদের এদিকে উপরের দুইটা যে স্যার এখানে তিনটা তো লাইন, যে উপরের দুইটা আপনার পজিটিভ দিছে, নিচেরটা নেগেটিভ দিছে। আচ্ছা, মানে কিন্তু এটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ। জি স্যার। হুম। কিছু কিছু ক্ষেত্রে স্যার কখনো কখনো দেখি স্যার নেগেটিভ যে নিচেরটা আছে ওইটা আপনার লাইন যখন লাগায়, মূলত ওই লাইন 220 ভোল্টের লাইনে, মেইন লাইনে, হুম। তখন আপনার হাত দিয়ে লাগাইতেছে, তার পরবর্তীতে আপনার কারেন্টের লাইনটা পজিটিভটা না লাগে নেগেটিভটা আগে লাগাইতেছে হাত দিয়ে। ওই ক্ষেত্রে আমরা যখন বাসা বাড়িতে যখন কাজ করি স্যার, ই হুম। তখন স্যার দেখা যায় আমাদের নেগেটিভ সুইচ অফ থাকলে বা সার্কিট অফ থাকলে, সার্কিট ব্রেকারটা, তারপরে স্যার একটু শর্ট করার মতো নেগেটিভ প্রান্তটা যখন হাত দেওয়া হয় স্যার, স্যার হ্যাঁ, ওই ক্ষেত্রে তো 220 ভোল্টের এটা একটু বেশি থাকে, কিন্তু স্যার আমাদের ওই ক্ষেত্রে স্যার কোনো হইতেছে না, মানে কোন ক্ষেত্রে কিছু হচ্ছে না, মানে মানে স্যার হাত দিয়ে। স্যার ওর কোশ্চেনটা আসলে এরকম ছিল যে আমরা স্যার যখন লাইনে কাজ করতেছে সার্ভিস তারে, তারা যখন নিউট্রালকে হাত দিতেছে তাদেরকে শক করতেছে না, কিন্তু আমরা বাসা ভাড়া যখন লাইন অফ করে কাজ করতেছে আমাদেরকে কি হালকা পরিমাণ কেন শক করতেছে, এটাই স্যার কোশ্চেনটা ছিল। এটাই কোশ্চেন। যখন যারা কাজ করে স্যার তখন তারা হচ্ছে যে সার্কিট ব্রেকারটা অফ করে নাই, ঠিক আছে, মেইন কানেকশনটা অফ করে কাজ করে। যখন দেখবেন যারা ওই কোন একটা লাইনের ট্রান্সফরমার বা এগুলো ঠিক করে, তখন হচ্ছে গিয়ে ওই মেইন থেকে কন্ট্রোল রুম থেকে ওরা শিওর হয়ে নেয় যে যাতে সার্কিট ব্রেকারটা অফ করে দেয়, ঠিক আছে, সুইচগুলো অফ করে দেয়। মানে জাস্ট ওই সাপোজ যে যে লাইনটুকু নিয়ে তারা কাজ করবে ওই লাইনটুকু যেন অফ করে দেয়। তো মাঝে মধ্যে দেখবেন দুর্ঘটনা ঘটে, ওগুলো হচ্ছে কি যখন ওই ঠিক মতো অফ করে না, অফ করার আগে যখন হাত দিয়ে দেয়, তো তখন হচ্ছে গিয়ে এই ইয়াটা দুর্ঘটনাটা ঘটে। মানে লাইন আপনাকে অফ করে নিয়ে কাজ করতে হবে। আপনার যদি পাওয়ার সিস্টেম প্রোটেকশন যখন পড়বেন তখন বোঝা যাবে এগুলো সব ব্যাপারগুলো। ওকে স্যার। আপনার লাইন অফ করে নিয়ে কাজ করতে হবে, কোনোভাবেই লাইন অফ না করে নিয়ে কাজ করলে হবে না। আপনি কি বলতে পারবেন যে কোন না কোনো সময় একটা যদি লাইন শর্ট হয়ে যায়, আপনি যদি লাইভ তারে হাত দেন, এটা কখনোই আপনার এটা মানে কাম্য না যে আপনি একদম কারেন্ট যাচ্ছে এই অবস্থায় হচ্ছে যে আপনি একটা লাইভ তারে হাত দিবেন। আপনাকে অবশ্যই আগে আইসোলেট করে নিতে হবে, তারপরে যা করার করেন। বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার এখন। আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেন না থাকলে তাহলে আজকে ক্লাসে